কল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজ থেকে উপন্যাস তন্দ্রাবিলাস। পড়ছি এর তৃতীয় পর্ব। নিতু আন্টির কাছ থেকে শিখে আমি খুব আত্মা আনা শুরু করলাম। বেশিরভাগ সময় রবীন্দ্রনাথ আসেন, মনে হয় তার অবসরই সবচেয়ে বেশি। এক রাতে ছোট মা চলে এলেন। সে রাতে বাসায় কেউ ছিল না। বাবা এবং নিতু আন্টি গিয়েছেন বিয়েতে। ফিরতে রাত হবে। শরীফা গিয়েছে দেশের বাড়িতে। তার মামা এসে তাকে নিয়ে গেছে। তার বিয়ের কথা হচ্ছে। বিয়ে হয়ে গেলে সে আর ফিরবে না। একা একা প্ল্যানচেট নিয়ে বসেছি। বোতামে আঙুল রাখতেই বোতাম নড়তে শুরু করলো। আমি বললাম, আপনি কি এসেছেন? বোতাম চলে গেল ইয়েস লেখা ঘরে, অর্থাৎ তিনি এসেছেন। আমি বললাম, আপনি কে? বোতাম চলে গেল আর অক্ষরে, অর্থাৎ যিনি এসেছেন তার নামের প্রথম অক্ষর আর। খুব সম্ভবত রবীন্দ্রনাথ আবার এসেছেন। আমি বললাম, আপনার নামের শেষ অক্ষর কি আর? বোতাম চলে গেল ইয়েসে। রবীন্দ্রনাথ যে এসেছেন তাতে আর সন্দেহ নেই। আমি বললাম, আমার মতো ছোট্ট একটা মেয়ের ডাকেই যে আপনি এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ। আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। এইসব হচ্ছে গদবাঁধা কথা। মৃত আত্মাকে সম্মান দেখানোর জন্য এইসব বলতে হয়। তবে শুধু ভালো আত্মাদের বেলায় বলতে হয়, খারাপ আত্মাদের বেলায় কিছু বলতে হয় না। খারাপ আত্মাদের অতি দ্রুত বিদায় করার ব্যবস্থা করতে হয়। আমি ধন্যবাদ দেয়া শেষ করার পরপর এক কাণ্ড হলো। দরজার পর্দা সরিয়ে ছোটমা ঘরে ঢুকলেন। অনেক অনেক দিন পর তার দেখা পেলাম। আগে ছোটমাকে দেখে কখনো ভয় পাইনি। সে রাতে হঠাৎ বুক ধক করে উঠল। ভয় পাবার প্রধান কারণ, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। আমার ভয় হচ্ছিল এই বুঝি ইলেকট্রিসিটি চলে যাবে। আমার ঘরে একটা চার্জার আছে। ইলেকট্রিসিটি চলে গেলে চার্জার জ্বলে ওঠার কথা। আমার ঘরের চার্জারটা নষ্ট। মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়, কিন্তু চার্জার জ্বলে না। টেবিলের ড্রয়ারে অবশ্যই মোমবাতি আছে। দেয়াশলাই আছে কিনা জানি না, মনে হয় নেই। ভয়ে আমার বুক ধকধক করছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ছোট মার দিকে। তিনি বললেন, ফারজানা কেমন আছো? এই রে, আমার আসল নাম বলে ফেললাম। যাই হোক, আমার ধারণা ইতিমধ্যে আপনি আমার নাম জেনে ফেলেছেন। ভালো কথা। চিত্রাও কিন্তু আমার নাম। আমার আসল মা আমার নাম রেখেছিলেন চিত্রা। মার মৃত্যুর পর কেন জানি এই নামটা ডাকা হতো না। আমার আরও দুটা ডাকনাম আছে। বিবি, বাবা এই নামে আমাকে ডাকেন। আরেকটা হলো নিশি। বাবা ছাড়া বাকি সবাই আমাকে নিশি নামে ডাকে। বাবা ছাড়া সবাই বলতে আমি স্কুলের বন্ধুদের কথা বলছি। যে কথা বলছিলাম, ছোট মা বললেন, ফারজানা কেমন আছো? আমি বললাম, ভালো। তুমি একা, তাই না? আমি বললাম, হ্যাঁ। অনেকদিন পর তোমাকে দেখতে এসেছি। তোমার স্বাস্থ্য ভালো হয়েছে। চুল খুব সুন্দর করে কেটেছ। কে কেটে দিয়েছে? নিতু আন্টি। তিনি তোমাকে খুব ভালোবাসেন? তাকে কি তুমি আমার কথা বলেছ? না। খুব ভালো করেছ। শরীফাকে আমার কথা বলেছ? না। শরীফা মেয়েটা খুব খারাপ, তুমি কি তা জানো? না। মেয়েটা তোমাকে খারাপ করে দিচ্ছে, তাকে তুমি বুঝতে পারছো? মেয়েটাকে তুমি পছন্দ করো, তাই না? হ্যাঁ। তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হ্যাঁ। ভয় পেও না। আচ্ছা। ভূত নামানোর খেলা অনেক খেলছো, এগুলি ভালো না, আর কখনো খেলবে না। আচ্ছা। নিতু আন্টিকে তুমি খুব পছন্দ করো? হ্যাঁ। তাকে আমার কথা কখনো বলবে না। আচ্ছা, আমি এখন চলে যাব। আর আসবেন না? আসব। শরীফাকে শাস্তি দেবার জন্য আসব। ওকে আমি কঠিন শাস্তি দেব। একটা ব্যাপার আপনাকে বলি, যে ছোট মা আমার কাছে আসতেন, এই ছোট মা সেরকম নন। তার চোখের দৃষ্টি কঠিন, গলার স্বর কঠিন। অথচ আগে যিনি আসতেন তিনি ছিলেন আলাভোলা ধরনের। তার মধ্যে ছিল অস্বাভাবিক মমতা। তিনি এসেই আমার মাথায় হাত দিতেন, অথচ ইনি দূরে দাঁড়িয়ে রইলেন। একবারও মাথায় হাত দিলেন না বা কাছেও এলেন না। নিচে গাড়ির শব্দ হলো। ছোট মা পর্দা সরিয়ে বের হয়ে গেলেন। নিতু আন্টি তার কিছুক্ষণ পরেই ঘরে ঢুকলেন। আমি জানি তিনি এখন কি করবেন। বিয়ে বাড়িতে মজার ঘটনা কি কি ঘটল তা বলবেন। বলতে বলতে হেসে ভেঙে পড়বেন। যেসব ঘটনা বলতে বলতে তিনি হেসে গড়িয়ে পড়েন, সাধারণত সেসব ঘটনা তেমন হাসির হয় না। তবু আমি তাকে খুশি করার জন্য হাসি। আজ অন্যান্য দিনের মতো হলো না। ঘরে ঢুকেই তিনি ভুরু কুঁচকে ফেললেন। তার হাসি হাসি মুখ হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। তিনি শীতল গলায় বললেন, এই মেয়ে, কেউ কি এসেছিল?
আমি থতমত খেয়ে বললাম, না তো। ঘরে বিশ্রীগন্ধ কেন? বিশ্রীগন্ধ? অবশ্যই বিশ্রীগন্ধ। মনে হচ্ছে নর্দমা থেকে কেউ উঠে এসে ঘরে হাঁটাহাঁটি করেছে। আমি কথা ঘুরাবার জন্য বললাম, আন্টি, বিয়েবাড়িতে আজ কি হলো? আন্টি বললেন, তোমার ঘরে কোনো কোনায় ইঁদুর মরেনি তো? মরা মরা গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? না। দাঁড়াও, ঘর ঝাড় দেবার ব্যবস্থা করি। নিতু আন্টি উপস্থিত থেকে ঘর ঝাড় দেওয়ালেন, স্যাভলন পানি দিয়ে মেঝে মুছালেন। তারপরও তার নাকে মরা মরা গন্ধ লেগে রইল। তিনি বাবাকে ডেকে নিয়ে এসে বললেন, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? বাবা বললেন, পাচ্ছি। কিসের গন্ধ? স্যাভলনের গন্ধ। পচা কটু কোনো গন্ধ পাচ্ছ না? না তো। আমি পাচ্ছি। বাবা হাসতে হাসতে বললেন, তোমার সুপার সেন্সিটিভ নাক, তুমি তো পাবেই। আমাদের পূর্বপুরুষ বানর ছিলেন, তোমার পূর্বপুরুষ সম্ভবত কুকুর। রসিকতা করবে না। নিতু আন্টি চিন্তিত মুখে বের হয়ে গেলেন। রাতে আমার ঘরে ঘুমোতে এলেন। এটা নতুন কিছু না, তিনি প্রায় রাতে আমার ঘরে ঘুমোতেন। না, প্রায় বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, সপ্তাহে একদিন বলাটা যুক্তিযুক্ত হবে। স্কুলের সাপ্তাহিক ছুটির আগের দিন তিনি গভীর রাত পর্যন্ত গুটুর গুটুর করে গল্প করতেন। আমার জন্য সেই রাতগুলি খুব আনন্দময় হতো। শরীফার ভয়ঙ্কর গল্পগুলি শুনতে পেতাম না, তার জন্য অবশ্যই একটু খারাপ লাগতো। নিতু আন্টি আমার ঘরে ঘুমোতে এসেছেন। আমার এত ভালো লাগলো। আন্টি বললেন, আজ শরীফা নেই তো, তাই তোমার সঙ্গে ঘুমোতে এসেছি। ঝড় বৃষ্টি হচ্ছে, একা ঘুমোতে ভয়ও পেতে পারো। আজ কিন্তু গল্প হবে না, কাল তোমার স্কুল আছে। আমি বললাম, আন্টি, খারাপ গন্ধটা কি এখনো পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আন্টি বাতি নিভিয়ে আমাকে কাছে টেনে শুতে গেলেন। আমি হঠাৎ বললাম, আন্টি, আপনাকে একটা কথা বলি। তিনি হাই তুলতে তুলতে বললেন, বলো। লম্বা চৌড়া কথা না তো, রাত জেগে গল্প শুনতে পারবো না, আমার ঘুম পাচ্ছে। আমি চাপা গলায় বললাম, আন্টি, মৃত মানুষ কি আসতে পারে? তার মানে? না, কিছু না। আন্টি বিছানায় উঠে বসলেন, হাত বের করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বললেন, কি বলতে চাও ভালো করে বলো। অর্ধেক কথা বলবে, অর্ধেক পেটে রাখবে, তা হবে না। আমি চুপ করে রইলাম। নিতু আন্টি কঠিন গলায় বললেন, উঠে বসো। আমি উঠে বসলাম। এখন বলো, মৃত মানুষের আসার কথা আসছে কেন? তুমি কি কোনো মৃত মানুষকে আসতে দেখেছ? হ্যাঁ। সে কি আজও এসেছিল? হ্যাঁ। মৃত মানুষটা কি তোমার মা? না, আমার ছোট মা। পুরো ঘটনাটা আমাকে বলো, কিছু বাদ দেবে না। বলতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও বলো, পুরো ব্যাপারটা আমাকে তুমি তোমার ভালোর জন্য বলবে। এটা বললে আমার ভালো হবে না। তুমি বাচ্চা একটা মেয়ে, কিসে তোমার মঙ্গল কিসে তোমার অমঙ্গল তা বোঝার ক্ষমতা তোমার হয়নি। বলো ব্যাপারটা কি? আরেকদিন বলবো। আরেকদিন না, আজই বলবে, এখনই বলবে। আমি বলতে শুরু করলাম, কিছুই বাদ দিলাম না। নিতু আন্টি চুপ করে শুনে গেলেন। কথার মাঝখানে একবারও বললেন না, তুমি সব কি বলছো। গল্প বলা শুরু করার সঙ্গে সঙ্গে আমি বুঝলাম, আমি কি বলছি না বলছি সবই ছোট মা শুনছেন। তিনি ঘরের ভেতর নেই, কিন্তু কাছেই আছেন, পর্দার ওপাশেই আছেন। পর্দার বাইরে দাঁড়িয়ে তিনি যে নিঃশ্বাস ফেলছেন, আমি তাও শুনতে পাচ্ছিলাম। গল্প শেষ করার পরপর নিতু আন্টি বললেন, ঘুমিয়ে পড়ো। বলেই তিনি ঘুমিয়ে পড়লেন। আমি সারা রাত জেগে রইলাম। এক ফোঁটা ঘুম হলো না। শুরু হলো আমার রাত জাগার কাল। ছোটদের উদ্ভট অস্বাভাবিক কথা বড়রা সবসময় হেসে উড়িয়ে দেন, সেটাই স্বাভাবিক। ছোটদের উদ্ভট গল্প গুরুত্বের সঙ্গে কখনো গ্রহণ করা হয় না, গ্রহণ করা হয়তো ঠিকও না। আন্টি আমার গল্প কিভাবে গ্রহণ করলেন কিছুদিন আমি তা বুঝতেই পারলাম না। ছোট মার প্রসঙ্গ তিনি আমার সঙ্গে দ্বিতীয়বার তুললেন না, যেন কিছু শোনেননি। পুরোপুরি স্বাভাবিক আচার আচরণ। শুধু রাতে আমার সঙ্গে ঘুমোতে আসেন, তখন অনেক গল্প টল্প হয়। ছোট মার প্রসঙ্গ কখনো আসে না। আপনাকে তো আগেই বলেছি, আমার ইনসোমনিয়ার মতো হয়ে গিয়েছিল। শেষ রাতের দিকে ঘুম আসত। রাত 1টার দিকে বাড়ি পুরোপুরি নিঃশব্দ হয়ে যেত। তখন বিচিত্র সব শব্দ শুনতে পেতাম, যেমন খাটের চারপাশে কে যেন হাঁটত। সে কে তা আমার কাছে পরিষ্কার না। ছোট মা হতে পারেন, অন্য কেউ হতে পারে। প্রচণ্ড ভয়ে আমি অস্থির হয়ে থাকতাম। যেহেতু রাতে ঘুম আসত না, দিনটা কাটত ঝিমুনিতে। ক্লাসে বসে আছি, স্যার অঙ্ক করাচ্ছেন। আমার তন্দ্রার মতো চলে এলো। আধো ঘুম আধো জাগরণে চলে গেলাম। স্যারের দিকে তাকিয়ে থেকেই স্বপ্ন পর্যন্ত দেখতে শুরু করলাম। এই স্বপ্নগুলি খুব অদ্ভুত। অদ্ভুত এই কারণে যে আমি তন্দ্রায় যেসব স্বপ্ন দেখতাম তার প্রতিটি সত্য হয়েছে। আমি তন্দ্রায় যা দেখতাম তাই ঘটত।
তার চেয়ে মজার ব্যাপার, স্বপ্নগুলিকে আমি ইচ্ছামতো বদলাতে পারতাম। তবে আমি যে স্বপ্ন বদলাতেও পারি এটা বুঝতে সময় লেগেছিল। আগে বুঝতে পারলে খুব ভালো হতো। আমি বোধহয় ব্যাপারটা আপনাকে বুঝাতে পারছি না। উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আমি স্বপ্নে দেখলাম বাবা চেয়ারে বসে লিখছেন। তিনি বসেছেন সিলিং ফ্যানের নিচে। হঠাৎ সিলিং ফ্যানটা খুলে তার মাথায় পড়ে গেল। রক্তেই চারদিক ভেসে যাচ্ছে। আমার তন্দ্রা ভেঙে গেল। আমার এই স্বপ্ন দেখা মানে ব্যাপারটা ঘটবে। আমি তৎক্ষণাৎ ঠিক করলাম, না, ব্যাপারটা এরকম হবে না। স্বপ্নটা যেভাবেই হোক বদলে দিতে হবে। তখন নতুন স্বপ্নের কথা ভাবলাম। যেমন ধরুন আমি ভাবলাম বাবা লেখার টেবিলে বসেছেন। কি মনে করে হঠাৎ সিলিং ফ্যানের দিকে তাকালেন, তারপর সরে দাঁড়ালেন। অমনি ঝপাং শব্দ করে ফ্যান পড়ে গেল। বাবার কিছু হলো না। পুরো ব্যাপারটা ভেবে রাখার পর অবিকল যেমন ভেবে রেখেছি তেমনই স্বপ্ন দেখতাম। আপনি এটা কি বলবেন, কোনো ক্ষমতা? না, আপনি তা বলবেন না। মানুষের যে আধ্যাত্মিক ক্ষমতা থাকতে পারে এইসব আপনি বিশ্বাস করেন না। আপনার কাছে মানুষ যন্ত্রের মতো। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে তাহলে আপনি ধরেই নেবেন ব্যাপারটা আর কিছুই না, একজন আরেকজনের প্রতি শারীরিক আকর্ষণ বোধ করছে। শারীরিক আকর্ষণ যেহেতু নোংরা একটা ব্যাপার, কাজেই ভালোবাসা নামক মিষ্টি একটা শব্দ ব্যবহার করছে। কুইনাইনকে সুগার কোটেড করা হচ্ছে। আমি কি ভুল বললাম? আমি ভুল বলিনি। আপনি যাই ভাবেন, কিন্তু শুনুন, স্বপ্ন তৈরি করার ক্ষমতা আমার আছে এবং আমি এখনো পারি। ঘটনা বললেই আপনি বুঝবেন। শরীফা তো বাড়ি থেকে চলে গেল। ওর বিয়ে হবার কথা। বিয়ে হলে আর ফিরবে না। আমি একদিন স্বপ্ন দেখলাম ওর বিয়ে হচ্ছে। চ্যাংড়া টাইপের ছেলে, পান খেয়ে দাঁত লাল করে আছে আর ভ্যাক ভ্যাক করে হাসছে। স্বপ্ন দেখে খুব মেজাজ খারাপ হলো। তখন ভাবলাম বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু বরের সঙ্গে ওর খুব ঝগড়া হয়েছে। ও চলে এসেছে আমাদের বাড়িতে। যেরকম ভাবলাম অবিকল সেরকম স্বপ্ন দেখলাম। হলেও তাই। এক সন্ধ্যাবেলা শরীফা উপস্থিত। তার বিয়ে হয়ে গেছে, কিন্তু বর তাকে নিচ্ছে না। বিয়ের সময় কথা হয়েছিল বরকে একটা সাইকেল এবং নগদ ৫,০০০ টাকা দেয়া হবে। কোনোটাই দেয়া হয়নি বলে তারা কোণে উঠিয়ে নেবে না। যেদিন সাইকেল এবং নগদ টাকা দেয়া হবে সেদিনই মেয়ে তুলে নেবে। আমি শরীফাকে বললাম, তোমার কি মন খারাপ? শরীফা বলল, মন খারাপ কইরা লাভ আছে আফা? তোমাকে যে তুলে নিচ্ছে না, তোমার রাগ লাগছে না? না, সাইকেল আর টাকা দিব বইলা দেয় নাই। তার আর তো আফা কোনো দোষ নাই। একটা জিনিস দিবেন বলবেন, তারপর দিবেন না, এইটা কেমন কথা? তোমার বর পছন্দ হয়েছে? তোমার সঙ্গে তোমার বরের কথা হয়েছে? ওমা, কথা আবার হয় নাই। একরে তার লগে ছিলাম না। রাতে তোমরা কি করলে? কোন যাব না আফা, বড়ই শরমের কথা। লোকটার কোনো লজ্জা নাই। এমন বেহায়া মানুষ জন্মে দেখি নাই। সি সি সি। না বলো, আমি শুনবো। অসম্ভব কথা আফা, সি। তুমি বলবে না? জীবন থাকতে না। আমি নিষিদ্ধ কথা শোনার জন্য ছটফট করছিলাম, এবং আমি জানি শরীফাও নিষিদ্ধ কথাগুলি বলবার জন্য ছটফট করছিল। দেখলেন তো স্বপ্ন পাল্টে কিভাবে শরীফাকে বাড়িতে নিয়ে এলাম। আপনি বলবেন কাকতালীয়, মোটেই না। শরীফার বরকে আমার খুব দেখতে ইচ্ছে করল। কাজে একদিন খুব ভাবলাম শরীফার বর এসেছে। যেমন ভাবলাম ঠিক সেরকম স্বপ্ন দেখলাম। শরীফার বর চলে এলো। নীল রঙের একটা লুঙ্গি, রবারের জুতা, সিল্কের চকরা-বকরা একটা শার্ট। এসেই বাসার সবাইকে পা ছুঁয়ে সালাম করে ফেলল, এমনকি আমাকেও। শরীফার বরের নাম সিরাজ মিয়া। সে নারায়ণগঞ্জে একটা লেদ মেশিনের হেল্পার। আন্টি তাকে খুব বকা দিলেন। কঠিন গলায় বললেন, তুমি পেয়েছো কি? যৌতুক পাওনি বলে বউ ঘরে নেবে না? তুমি কি জানো পুলিশে খবর দিলে তোমার ৫ বছরের জেল হয়ে যাবে? বাংলাদেশের যৌতুক নিবারণী আইন পাশ হয়েছে। দেব পুলিশে খবর? সিরাজ মিয়া বলল, ইচ্ছা হইলে দেন, আপনারা বড় লোক, আপনারা যা বলবেন সেইটাই নেয়। আন্টি আরও রেগে গেলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এখনই তিনি ধানমন্ডি থানার ওসিকে খবর দেবেন। আমাকে বললেন, ফারজানা, দাও তো টেলিফোনটা, ওসি সাহেবকে আসতে বলি। আমি টেলিফোনটা এনে দিলাম। আমার একটু ভয় ভয় করছিল, কিন্তু সিরাজ মিয়া নির্বিকার। তাকে চা আর কেক খেতে দেয়া হয়েছে। সে চায়ে কেক ডুবিয়ে বেশ মজা করে খাচ্ছে। আন্টি ধানমন্ডি থানার ওসিকে খবর দিলেন না। কাকে যেন টেলিফোন করে বললেন একটা নতুন সাইকেল কিনে বাসায় নিয়ে আসতে। সিরাজ মিয়া নির্লজ্জের মতো বলল, আমারে টাকা দেন, আমি দেখা শূন্য কিনব। বাজারে নানান পদের সাইকেল, সব সাইকেল ভালো না। আন্টি বললেন, তোমাকে দেখে শুনে কিছুই কিনতে হবে না। তুমি তোমার আত্মীয় স্বজনকে নিয়ে আসো। আমি তোমাকে সাইকেল আর ৫,০০০ টাকা দিয়ে দেব। তুমি শরীফাকে নিয়ে যাবে। যদি শুনি এই মেয়ের উপর কোনো অত্যাচার হয়েছে, আমি তোমার চামড়া খুলে ফেলব।
গরুর চামড়া যেভাবে খোলে ঠিক সেইভাবে খোলা হবে। সিরাজ মিয়া কেক খেয়ে হাসি মুখে চলে গেল। বলে গেল আগামী বুধবার সে তার বাবাকে নিয়ে আসবে এবং সেদিনই বউ নিয়ে চলে যাবে। আন্টির এই ব্যাপারটা আমার যে কি ভালো লাগলো, আনন্দে আমার চোখে প্রায় পানি এসে গেল। আর শরীফা যে কি খুশি হলো, একেবারে পাগলের মতো আচরণ, এই হাসছে এই কাঁদছে। বুধবার সকালে শরীফাকে নিয়ে যাবে। আন্টি তার বরের জন্য শুধু যে সাইকেল আনালেন তা না, একটা নতুন শার্ট কেনালেন। শরীফাকে দিলেন 2টা শাড়ি, কানের দুল। শরীফা নিজেই দোকান থেকে রূপার নূপুর কিনে এনে পায়ে পড়েছে। যখন হাঁটে ঝমঝম শব্দ হয়, খুব হাস্যকর ব্যাপার। মঙ্গলবার আমাদের স্কুল ছুটি ছিল, বৌদ্ধ পূর্ণিমার ছুটি। আমি দুপুরে শুয়ে আছি। হঠাৎ স্বপ্নে দেখি ছোট মা এসে আমাকে বলছেন, ফারজানা, আমি বলেছিলাম না এই মেয়েটাকে শাস্তি দেব, ও চলে যাচ্ছে, যাবার আগে শাস্তি দিয়ে দেওয়া দরকার, তাই না? আমি চুপ করে রইলাম। ছোট মা বললেন, কথা বলছো না কেন? কি ধরনের শাস্তি দেয়া যায় বলো তো? তুমি যেরকম শাস্তির কথা বলবে আমি ঠিক সেরকম শাস্তি দেব। আপনি তাকে ক্ষমা করে দিন। না, আমি ক্ষমা করব না, ওকে শাস্তি পেতেই হবে। ওর চোখ দুটা গেলে দিই, কি বলো? উলের কাঁটা দিয়ে চোখ গেলে দিই। আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মর করে উঠে বসলাম। তবে খুব চিন্তিত হলাম না, কারণ আমি স্বপ্ন বদলাতে পারি। আমি স্বপ্নটা বদলে ফেলব। কিভাবে বদলাবো সেটা ঠিক করে ফেললাম। বিকেলে গানের টিচার চলে যাবার পর দরজা বন্ধ করে আমি স্বপ্নটা বদলাবো। গানের টিচার গেলেন সন্ধ্যাবেলা। আমি আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই শরীফার গলা শুনতে পেলাম। সে ফিসফিস করে ডাকছে, আফা, ও আফা। শব্দটা আসছে খাটের নিচ থেকে। আমি নিচু হয়ে দেখি শরীফা হামাগুড়ি দিয়ে খাটের নিচে বসে আছে। কুকুর যেভাবে বসে থাকে ঠিক সেভাবে শরীফা বসে আছে। কুকুরের মতো জিভ বের করে খানিকটা হাঁপাচ্ছে ও। তাকে কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি বললাম, তুমি এখানে কি করছো? বের হয়ে আসো, খাটের নিচ থেকে বের হয়ে আসো। সে বলল, আফা গো, আমি বাইসা নাই, আমারে মাইরা ফেলছে। সাদে কাপড় আনতে গেছিলাম, আমারে ধাক্কা দিয়া ফেলছে। আমি অনেক দূরে চলে যাব, যাওনের আগে আপনাদের দেখা দেখতে আসছি গো। এই বলে সে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে গেল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। সবাই ছুটে এলেও তখন আমার ঘরে ঢুকতে পারল না। আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম। তাদের ঘরে ঢুকতে হলো দরজা ভেঙে। আমি বলছি সন্ধ্যাবেলার ঘটনা। শরীফা যে সত্যি সত্যি মারা গেছে এই খবর জানা গেল রাত 8টার দিকে। আমাদের বাড়ির পেছনের দেয়ালে পড়ে তার মাথা থেতলে গিয়েছিল। কেউ তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। প্রচণ্ড শক্তিশালী কেউ, কারণ দেয়ালটা বাড়ি থেকে অনেকটা দূরে। ছাদ থেকে ধাক্কা দিয়ে এত দূরে ফেলতে অনেক শক্তি দরকার। আমার মাথা ধরছে। আমি আপাতত লেখা বন্ধ করলাম। এই মুহূর্তে আপনি আমার সম্পর্কে কি ভাবছেন বলবো? আমি অন্তর্যামী নই। অন্য একজনের মনের খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আপনি কি ভাবছেন তা আমি বলতে পারবো, কারণ আপনার চিন্তার পদ্ধতি আমি জানি। আপনি আমার লেখা পড়ছেন। যতই পড়ছেন আমার সম্পর্কে একটা ধারণা গড়ে উঠছে। ধারণাগুলি করছেন যুক্তির ভেতর দিয়ে। পুরোপুরি অঙ্ক কষা হচ্ছে। 2 যোগ 3 হচ্ছে 5, কখনো 6 বা 7 নয়। এই জাতীয় মানুষের মনের ভাব আঁচ করা মোটেই কঠিন না। অতিপ্রাকৃত কোনো ব্যাপারে আপনার সামান্যতম বিশ্বাসও নেই। যেই আমি ছোটমাকে দেখার কথা বলেছি অমনি আপনি ভুরু কুঁচকেছেন। কঠিন কিছু শব্দ মনে আওড়েছেন, যেমন স্কিজোফ্রেনিয়া, সাইকোপ্যাথ, তাই না? শরীফার মৃত্যুর খবর শুনে আপনি খানিকক্ষণ ঝিম মেরেছিলেন। তারপর সিগারেট ধরালেন। ধূমপায়ী মানুষরা সামান্যতম সমস্যার মুখোমুখি হলেই ফস করে সিগারেট ধরায়। ভাবটা এমন যে নিকোটিনের ধোঁয়া সব সমস্যা উড়িয়ে নিয়ে যাবে। সিগারেট ধরিয়ে মনে মনে বলেছেন, খুনটা কে করল? কারণ আপনার কাছে অতিপ্রাকৃত ব্যাপার বলে কিছু নেই। একটা মেয়ে খুন হয়েছে, ভূতপ্রেত তাকে খুন করবে না, মানুষ খুন করবে। সেই মানুষটা কে? ডিটেকটিভ গল্পে কি থাকে? একটা খুন হয়, আশেপাশে সবাইকে সন্দেহ করা হয়। সবচেয়ে কম সন্দেহ যাকে করা হয় দেখা যায় সেই খুন করেছে। গল্প উপন্যাসের ডিটেকটিভদের মতো আপনি যদি খুব রহস্যের সমাধান করতে চান তাহলে প্রধান সন্দেহভাজন ব্যক্তি হচ্ছি আমি। এখন আপনি ভাবছেন মেয়েটা যে খুন করলো তার মোটিভ কি? একটু চিন্তা করলে আপনি মোটিভও পেয়ে যাবেন। আমি আপনাকে সাহায্য করি। মেয়েটি মানসিকভাবে অসুস্থ, স্কিজোফ্রেনিক এবং সাইকোপ্যাথ। একজন অসুস্থ মানুষ যে কোনো অপরাধ করতে পারে। অসুস্থতাই তার মোটিভ। খ, শরীফা মেয়েটি তার স্বামীর কাছে বুধবারে চলে যাবে। সে ছিল ফারজানার সঙ্গিনী। ফারজানা চাচ্ছিল মেয়েটিকে রেখে দিতে। খুন করা হয়েছে সে কারণে। অসুস্থ মেয়েটি ভাবছে শরীফা খুন হয়েছে ঠিকই, কিন্তু চলে যায়নি। এই তো সে বাস করছে খাটের নিচে, কুকুরের মতো হাঁটু গেড়ে বসে আছে।
মিসির আলী সাহেব, আপনি কি তাই ভাবছেন? না, আপনি তা ভাবছেন না। মানুষের মনের ভেতরে যে আরেকটি মন বাস করে, আপনি সেই মন নিয়ে কাজ করেন। যুক্তির ক্ষমতা আপনি যেমন জানেন, যুক্তির অসারতাও আপনি জানেন। 2+3=5 হয়, এটা আপনি যেমন জানেন, ঠিক তেমনই জানেন মাঝে মাঝে সংখ্যাকে যুক্ত করা যায় না। যোগ চিহ্ন কোনো কাজে আসে না। এই তথ্য জানেন বলেই আমি আমার জীবনের বইটি আপনার সামনে খুলে দিয়েছি, আপনাকে পড়তে দিয়েছি। আপনি হয়তো ভাবছেন এতে লাভ কি? মেয়েটির সঙ্গে তো আমার কখনো দেখা হবে না। সে তার ঠিকানা দেয়নি। ঠিকানা দিইনি এটা ঠিক না। ব্যাখ্যা এবং বর্ণনা এমনভাবে দিয়েছি যেন ইচ্ছা করলেই আপনি বের করতে পারেন আমাদের বাড়িটা কোথায়। ধানমন্ডি থানার ওসিকে আন্টি টেলিফোন করতে চাচ্ছে, তা থেকে আপনি কি অনুমান করতে পারছেন না আমাদের বাড়ি ধানমন্ডিতে? 2 ইউনিট বাড়ি এটিও বলেছি, আরও অনেক কিছু বলেছি। থাক, এখন টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যদি মনে করেন আমার সঙ্গে কথা বলা দরকার, টেলিফোন করবেন। নাম্বারটা হচ্ছে 6ষ্ঠ মৌলিক সংখ্যা, 5ম মৌলিক সংখ্যা, 4র্থ মৌলিক সংখ্যা, 3য় মৌলিক সংখ্যা। সংখ্যাগুলির আগে 8 বসাবেন। সরাসরি টেলিফোন নাম্বার লিখে দিলে হতো, সেটা আপনার মনে থাকতো না। এইভাবে বলায় আর কখনো ভুলবেন না। 8, 6ষ্ঠ মৌলিক সংখ্যা 11, 5ম মৌলিক সংখ্যা 7, 4র্থ মৌলিক সংখ্যা 5, 3য় মৌলিক সংখ্যা 3। অর্থাৎ আমাদের টেলিফোন নাম্বার হচ্ছে 811753। আমাদের টেলিফোন নাম্বারটা রহস্যময় না? আমাদের বাসায় 3টা টেলিফোন আছে, সবচেয়ে রহস্যময় নাম্বারটা আপনাকে দিলাম। এই টেলিফোন বাবা আমাকে দিয়েছেন, নাম্বারটা আমি কাউকে দিইনি। কাজেই আমার টেলিফোনে কেউ আমাকে পায় না, অথচ আমি অন্যদের পাই। ব্যাপারটা মজার না? তোমরা আমাকে খুঁজে পাবে না, কিন্তু আমি ইচ্ছা করলেই তোমাদের পেয়ে যাব। মাঝে মাঝে আমার যখন ইনসোমনিয়ার মতো হয়, আমি এলোমেলোভাবে টেলিফোনের ডায়াল ঘোরাতে থাকি। অচেনা কোনো একটা জায়গায় রিং বেজে ওঠে। সদ্যর ঘুম ভাঙা গলায় কেউ একজন ভারী গলায় বলে, কে? আমি করুণ গলায় বলি, আমার নাম ফারজানা। কাকে চাই? কাউকে চাই না, আপনার সঙ্গে একটু কথা বলবো। প্লিজ টেলিফোন রেখে দেবেন না, প্লিজ প্লিজ। এই সময় পুরুষ মানুষরা যে কি অদ্ভুত আচরণ করে আপনি চিন্তাও করতে পারবেন না। 70% পুরুষ প্রেম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অতি মিষ্টি গলায় উত্তর দিতে থাকে। 10% কুৎসিত সব কথা বলে, অতি নোংরা, অতি কুৎসিত সব বাক্য। গলার স্বর থেকে মনে হয় মধ্যবয়স্ক পুরুষরা এই নোংরামিগুলি বেশি করেন। এই পুরুষরাই হয়তো স্নেহময় পিতা, প্রেমময় স্বামী, অফিসে আদর্শ অফিসার। কি অদ্ভুত বৈচিত্র্যের ভেতরই না আমাদের জীবনটা কাটে। আমরা সবাই ডক্টর জেকেল এবং মিস্টার হাইড। আপনিও কিন্তু তাই। একদিকে অসম্ভব যুক্তিবাদী মানুষ, অন্যদিকে যুক্তিহীন জগতেও চরম আস্থা আছে এমন একজন, তাই না? খুব ভুল কি বলেছি? একটি তরুণী মেয়ে বাড়ির ছাদ থেকে পা ফসকে পড়ে গিয়ে মরে গেছে। ঘটনা খুব বিশ্বাসযোগ্য নয়। বয়স্কা মহিলা পা ফসকে পড়ে গেছেন, বিশ্বাসযোগ্য। অল্প বয়সী মেয়ে পড়ে গেছে, এটিও বিশ্বাসযোগ্য। তরুণী মেয়ের অপঘাতে মৃত্যু মানেই নানান প্রশ্ন, বিশেষ করে সেই মেয়ে যদি কাজের মেয়ে হয়। আমার বাবাকে নিশ্চয়ই এইসব ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। কিছুদিন তাকে খুব চিন্তিত দেখেছি, তারপর এক সময় তিনি চিন্তামুক্ত হয়েছেন। বিত্তবানরা খুব সহজেই চিন্তামুক্ত হতে পারেন, তাদের সামান্য অর্থ ব্যয় হয়, এই যা। শরীফার বাবাকে কিছু টাকা দেওয়া হলো, কত আমি জানি না। নিশ্চয়ই সে যত আশা করেছিল তার চেয়ে বেশি, কারণ সেই বেচারা টাকা হাতে নিয়ে আমাদের সবার মঙ্গল কামনা করে দীর্ঘ মুনাজাত শুরু করল। মুনাজাতের বিষয়বস্তু হচ্ছে, আমাদের মতো ভালো মানুষ সে তার জীবনে দেখেনি। আমাদের কাছে তার মেয়ে খুব সুখে ছিল, কপালে সুখ সইল না। শরীফার স্বামীও বেশ কিছুদিন ঘোরাঘুরি করল। বেচারার দাবি সামান্য, যে সাইকেলটা তার জন্য কেনা হয়েছিল সেই সাইকেল যেন তাকে দিয়ে দেওয়া হয়, সম্ভব হলে 5001 টাকা। এই টাকাটা তো আইনত তারই প্রাপ্য, ইত্যাদি। আন্টি তাকে ভাগিয়ে দিলেন এবং বলে দিলেন কখনো যেন তাকে গেটের ভেতর ঢুকতে না দেয়া হয়। সব ঝামেলা মিটে যাবার পর বাবা এক সন্ধ্যায় আমাকে ডাকলেন। বাবার পরিচয় আপনাকে দেয়া হয়নি, এখন দিচ্ছি। তিনি মোটামুটি কঠিন ধরনের মানুষ, তীক্ষ্ণ বুদ্ধি, শান্ত, ধীর, স্থির। তিনি খুব রেগে গেলেও সহজ ভঙ্গিতে কথা বলতে পারেন। পেশায় তিনি পাইলট, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। আমাদের সবসময় মনে হয়েছে
পাইলট না হয়ে বাবা যদি ইউনিভার্সিটির অঙ্কের টিচার হতেন তাকে খুব মানাতো। বই পড়া তার প্রধান শখ। বেশিরভাগ সময় আমি তার হাতে বই দেখেছি। হালকা ধরনের বই না, বেশ সিরিয়াস ধরনের বই। বাবা তার স্টাডিতে একা বসেছিলেন। তার সামনে একটা বাটিতে খেজুরের গুড় টুকরো করা। শীতকালে খেজুর গুড় তার প্রিয় একটা খাবার। প্রায় দেখেছি গল্পের বই পড়তে পড়তে তিনি খেজুর গুড়ের টুকরো মুখে দিচ্ছেন। আমি ঘরে ঢুকতেই বাবা বললেন, মা বসো। আমি তার সামনে বসলাম। কেমন আছো মা? আমি বললাম, ভালো। শরীফা মেয়েটি এইভাবে মারা গেল, নিশ্চয়ই তোমার খুব মন খারাপ। আমি বললাম, হ্যাঁ, মন খারাপ। বাবা ইতস্তত করে বললেন, তোমাকে কিন্তু কান্নাকাটি করতে দেখিনি। আমার কাছে তোমাকে বেশ স্বাভাবিকই মনে হয়েছে। আমি বুঝতে পারলাম না বাবা ঠিক কি বলতে চাচ্ছেন। তার কথা বলার মধ্যে জেরা করার ভাবটা প্রবল, যেন আমি কিছু গোপন করার চেষ্টা করছি, বাবা তা বের করে ফেলতে চাচ্ছেন। শরীফা যে সন্ধ্যায় মারা গেল, সেই সন্ধ্যায় তুমি কি ছাদে গিয়েছিলে? না। সেদিন ছাদে যাওনি? না। আমি যতদূর জানি ছাদ তোমার খুব প্রিয় জায়গা। বেছে বেছে ওই দিনই ছাদে যাওনি কেন? ওই দিন যেতে ইচ্ছে করেনি। তুমি ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছিলে। দরজা ভেঙে তোমাকে বের করা হয়। তুমি প্রথম যে কথাটি তখন বলো তা হচ্ছে শরীফা মারা গেছে, তাই না? হ্যাঁ। সে যে মারা গেছে তোমার তো জানার কথা না, কারণ কেউই জানে না। তুমি জানলে কিভাবে? আমি চুপ করে রইলাম। বাবা বাটিটা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, নাও গুড় খাও। আমি এক টুকরো গুড় নিয়ে মুখে দিলাম। বাবা শান্ত গলায় বললেন, তুমি রাগ করে কিংবা নিজের অজান্তে ওকে ধাক্কা দিয়ে ফেলে দাওনি তো? না। অনেক সময় খেলতে গিয়েও এরকম হয়। হয়তো হাসতে হাসতে ধাক্কা দিয়েছ, সে টাল সামলাতে না পেরে পড়ে গেছে। তোমার কোনো দোষ ছিল না। না। আচ্ছা ঠিক আছে, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। গান কেমন হচ্ছে? ভালো। এবারের গানের টিচার কেমন? ভালো। গান কি তুলেছ, না এখনো সারেগামা করে যাচ্ছ? একটা গান তুলেছি। কি গান? নজরুল গীতি। গানের লাইনগুলি কি? পথ চলিতে যদি চকিতে, গাইব? না থাক, আরেকদিন শুনব। আমি কি এখন চলে যাব? আচ্ছা যাও। আমি উঠে চলে এলাম। বাবা ভুরু কুঁচকে বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তিনি আমাকে বিশ্বাস করেননি, এটা বোঝা যাচ্ছে। তিনি যে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছেন তাও বুঝতে পারছি। খুব অল্প বয়সেই আমি আসলে বেশি বেশি বুঝতে শিখেছিলাম। বেশি বুঝতে পারাটা এক ধরনের দুর্ভাগ্য। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী। বোকা মানুষরা কখনো আত্মহত্যা করে না। বাবা আমার কথা বিশ্বাস না করলেও আন্টি করলেন। মজার ব্যাপার হচ্ছে, নিজ থেকে তাকে আমার কিছু বলতে হলো না। তিনি আপনাতেই সব বুঝতে পারলেন। ঘটনাটা এরকম। রাতে তিনি আমার সঙ্গে ঘুমুতে এসেছেন। শরীফার মৃত্যুর পর তিনি প্রতি রাতেই আমার সঙ্গে ঘুমুতেন। বাতি নিভিয়ে আমাকে জড়িয়ে ধরে মৃদু গলায় গল্প শুরু করলেন, তাদের গ্রামের বাড়ির গল্প। বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ ছিল। তিনি পাকা পেয়ারার খোঁজে গাছে উঠেছেন। হঠাৎ দেখলেন গাছের ডাল পেঁচিয়ে একটা সাপ। সাপটার গায়ের রং অবিকল পেয়ারা গাছের ডালের মতো। সাপটা তাকে দেখে পালিয়ে গেল না, উল্টো তাঁর দিকে আসতে শুরু করল। এক পর্যায়ে আন্টি গল্প থামিয়ে দিলেন। আমি বললাম, কি হয়েছে? আন্টি বললেন, ফোঁপাচ্ছে কে? আমি ফোঁপানির শব্দ শুনছি। তুমি কি শুনছ? শব্দ আমিও শুনছিলাম। ফোঁপাচ্ছে শরীফা। খাটের নিচে বসে মাঝে মধ্যেই সে ফোঁপানির মতো শব্দ করে। আমি আন্টির প্রশ্নের জবাব দিলাম না, চুপ করে রইলাম। আন্টি বললেন, মনে হচ্ছে খাটের নিচে কেউ বসে আছে, ফোঁপাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? না, আমি পরিষ্কার শুনছি, পচা গন্ধও পাচ্ছি। তুমি গন্ধ পাচ্ছ না? না। আন্টি উঠে বসলেন, টেবিল ল্যাম্প জ্বালালেন, বিছানা থেকে নেমে তাকালেন খাটের নিচে। আমি তাকিয়ে রইলাম আন্টির মুখের দিকে। আমি দেখলাম ভয়ে এবং আতঙ্কে হঠাৎ আন্টির মুখ ছোট হয়ে গেল। তিনি বিড়বিড় করে কি যেন বললেন। কি বললেন আমি বুঝতে পারলাম না। আন্টি ঘন ঘন নিঃশ্বাস ফেলছিলেন। তার ফর্সা গাল হয়েছে টকটকে লাল, কপালে বিন্দু বিন্দু ঘাম। আন্টিকে দেখে মনে হচ্ছিল তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। আন্টি চাপা গলায় বললেন, কে কে? আম্মা,
আমি শরীফা। শরীফা? জি আম্মা, আমি হাঁটাচলা করতে পারি না, এখানেই থাকি। আমারে বিদায় দিয়েন না আম্মা, আমার যাওয়ানোর জায়গা নাই। আন্টি উঠে দাঁড়ালেন, টলতে টলতে খাটের কাছে এসে খাটে উঠলেন, আমাকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ শুয়ে পড়লেন। আমি বললাম, কি হয়েছে? আন্টি জড়ানো গলায় বললেন, কিছু না, তুমি ঘুমাও। আমি বললাম, খাটের নিচে কিছু দেখেছেন আন্টি? তিনি বললেন, না, তুমি ঘুমাও। আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। আন্টি সম্ভবত সারা রাতই জেগে রইলেন। পরদিন ভোরে জেগে উঠে দেখি আন্টি হাঁটু মুড়ে বসে আছেন। ঘরে তখনও টেবিল ল্যাম্প জ্বলছে। আন্টির চোখ জলজল করছে। এক রাতেই তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। আন্টি ক্লান্ত গলায় বললেন, ফারজানা, তুমি কি রান্নাঘরে গিয়ে বলে আসবে আমাকে এক কাপ চা দিতে? আমি বললাম, আন্টি, আপনার কি শরীর খারাপ করেছে? তিনি বললেন, না, শরীর ভালো আছে। আন্টি বিছানায় বসে চা খেলেন। তাকে খুব চিন্তিত মনে হলো। আমাকে অবশ্যই তিনি কিছুই বললেন না। আমি সহজ স্বাভাবিকভাবেই হাত মুখ ধুয়ে নাস্তা করলাম, স্কুলে চলে গেলাম। আন্টি সারাদিন আমার ঘরেই থাকলেন, ঘর থেকে বেরোলেন না। বাবা সে সময় দেশে ছিলেন না। বছরে একবার পাইলটদের নতুন করে কিসব শেখায়, রিভিউ হয়। বাবা সেই ট্রেনিংয়ে তখন আর্মস্টারডামে। বাড়িতে আমি আর আন্টি। আন্টি আমার ঘরেই থাকেন। তিনি রাতে একেবারেই ঘুমান না। আমার কিন্তু ঘুম পায়। আগের অনিদ্রা রোগ তখন সেরে গেছে। বিছানায় যাবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে বাথরুম পেলে কিংবা পানির পিপাসা পেলে ঘুম ভাঙে। আমি দেখি আন্টি মেঝেতে বসে আছেন। তার বসার ভঙ্গি শরীফার বসার ভঙ্গির মতোই। তিনি মৃদুস্বরে শরীফার সঙ্গে কথা বলেন। শরীফা? জি আম্মা। কি করছো? কিছু করণের নাই আম্মা, বইসা আছি। এখান থেকে চলে যাও। কই যামু? যাওনের জায়গা নাই, পথঘাটও চিনি না। চাও কি তুমি? কিছু চাই না, কি চামু? দিনের বেলা তোমাকে দেখি না কেন? দিনে তুমি কোথায় যাও? জানি না আম্মা, কি হইতেছে আমি কিছুই বুঝি না, দিশা পাই না। তোমার খিদা হয়? যে হয়, জবর বুক লাগে, কিন্তু আম্মা খাওন নাই, আমারে কে খাওন দিব? এখন খিদে হয়েছে? যে হয়েছে। বিস্কুট আছে, খাবে? বিস্কুট দেব? যে না, আপনি গো খাওয়ান, আমি খাইতে পারি না। তুমি কি খুব কষ্টে আছো? বুঝি না আম্মা, কিছু বুঝি না, দিশা পাই না। তুমি যে মারা গেছো তা কি জানো? যে জানি। কেউ কি তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে? যে। কে ফেলেছে? ছোট আপা ফেলছে। ছোট মানুষ, বুঝে নাই, তার উপরে রাগ হয়েন না আম্মা। ফারজানা তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে? যে। তুমি কি তাকে দেখেছো ধাক্কা দিয়ে ফেলতে? যে না, পিছন থেকে ধাক্কা দিছে, অন্য কেউ হইতে পারে। অতি দ্রুত আন্টির শরীর খারাপ করল। তিনি একেবারেই ঘুমোতে পারেন না, গাদা গাদা ঘুমের ওষুধ খান, তারপরেও জেগে থাকেন। সারাক্ষণ নিজের মনে বিড়বিড় করে কথা বলেন, অর্থহীন এলোমেলো সব কথা। হঠাৎ হাসতে শুরু করেন, সেই হাসি কিছুতেই থামে না। আবার যখন কাঁদতে থাকেন, সেই কান্নাও চলতে থাকে। বাবা যখন দেশে ফিরলেন, তখন আন্টি পুরোপুরি উন্মাদ। কাউকেই চিনতে পারেন না, আমাকেও না। আন্টির চেহারাও খুব খারাপ হয়ে গিয়েছিল। মুখ শুকিয়ে মিশরের মমিদের মতো হয়ে গেছে, দাঁত বের হয়ে এসেছে, সারা শরীরে বিকট গন্ধ। বাবা হতভম্ব হয়ে গেলেন। আন্টির চিকিৎসার ব্যবস্থা করা হলো। চিকিৎসায় কোনো লাভ হলো না। ক্রমে ক্রমে তার পাগলামি বাড়তে থাকল। বাবাকে দেখলেই তিনি ক্ষেপে উঠতেন। একদিন সকালে পাউরুটি কাটার ছুরি নিয়ে তিনি বাবার উপর ঝাঁপিয়ে পড়লেন। ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত, ভাগ্যক্রমে ঘটেনি। শুধু বাবার পিঠ কেটে রক্তারক্তি হয়ে গেল। আন্টিকে ঘরে তালাবন্ধ করে রাখা হলো। আন্টির বাবা এসে তাকে নিয়ে গেলেন। সেখানে থেকে তিনি কিছুটা সুস্থ হলেন। তখন তাকে আবার আমাদের এখানে আনা হলো। তিনি আবারও অসুস্থ হয়ে পড়লেন। তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। মাঝে মধ্যে আমি ওনাকে দেখতে যেতাম। তিনি আমার সঙ্গে কথা বলতেন না, কঠিন চোখে তাকিয়ে থাকতেন। আন্টিদের বাড়ির কেউ চাইতো না যে আমি যাই। আমি যাওয়া ছেড়ে দিলাম। শরীফার প্রসঙ্গে আসি। শরীফার হাত থেকে আমি খুব সহজে মুক্তি পেয়ে যাই। শরীফাকে আমি এক রাতে বলি, শরীফা,
তোমার কি উচিত না তোমার স্বামীর সঙ্গে গিয়ে থাকা? শরীফা বলল, যে উচিত। তুমি তার কাছে চলে যাও। হ্যাঁ, কই থাকে জানি না আফা। আমি তাকে এনে দেব? যে আপা। আমি শরীফার স্বামীকে খবর পাঠালাম সে যেন এসে তার সাইকেল নিয়ে যায়, সন্ধ্যার পর যেন আসে। সে খুশি মনে সাইকেল নিতে এলো। সাইকেলের সঙ্গে সে অন্য কিছু নিয়ে গেল। মিসির আলী সাহেব, আপনার জন্য বিস্ময়কর খবর হলো, মাসখানেক পরে আমি খবর নিয়ে জানতে পারি শরীফার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। তার আত্মীয় স্বজনরা তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গিয়েছিল। ভর্তি করাতে না পেরে শহরেই তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। মিসির আলী সাহেব, এই সম্বোধন বারবার করতে আমার কুৎসিত লাগছে। নামের শেষে সাহেব আবার কি? নামের শেষে সাহেব লাগালেই মানুষটাকে অনেক দূরের মনে হয়। দূরের মানুষের কাছে কি এমন অন্তরঙ্গ চিঠি লেখা যায়? একবার ভেবেছিলাম স্যার লিখি, তারপর মনে হলো স্যার তো সাহেবের মতোই দূরের ব্যাপার। মিসির আলী চাচা লিখব? না, তাও সম্ভব না। মিসির আলী এমনই এক চরিত্র যাকে চাচা বা মামা ডাকা যায় না। গৃহী কোনো সম্বোধন তাকে মানায় না। দেখলেন আপনাকে আমি কত শ্রদ্ধা করি। না দেখেই কোনো মানুষকে এতটা শ্রদ্ধা করা কি ঠিক? থাকুক তত্ত্ব কথা, নিজের গল্পটা বলে শেষ করি। অনেক দূর তো বলেছি। আপনি কি বুঝতে পারছেন যা বলছি সব সত্যি বলছি? অর্থাৎ আমি যা সত্যি বলে বিশ্বাস করছি তাই বলছি। যতটুকু পড়েছেন সেখান থেকে কি বুঝতে পারছেন যে বাবার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো না? বাবা আমাকে পছন্দ করেন না। কেন করেন না আমি জানি না, আমি কখনো জিজ্ঞেস করিনি। কিন্তু বুঝতে পেরেছি পছন্দ করেন না মানে এই না যে তিনি সারাক্ষণ ধমকাধমকি করেন। এসব কিছুই না। মাঝে মাঝে গল্প করেন। লেজার ডিস্কে ভালো ছবি আনলে হঠাৎ বলেন, মা এসো ছবি দেখি। জন্মদিনে খুব দামি গিফট দেন। যতবারই বাইরে যান আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তারপরেও আমি বুঝতে পারি বাবা আমাকে তেমন পছন্দ করেন না। মেয়েরা এইসব ব্যাপার খুব সহজে ধরতে পারে। কে তাকে পছন্দ করছে কে করছে না এ পর্যবেক্ষণ শক্তি মেয়েদের সহজাত। এই বিদ্যা তাকে কখনো শিখতে হয় না, সে জন্মসূত্রে নিয়ে আসে। ওই যে কবিতা, এ বিদ্যা শিখে না নারী আসে আপনাতে। আন্টি অসুস্থ হয়ে যাবার পর বাবা যেন কেমন কেমন চোখে আমাকে দেখতে লাগলেন, যেন আমি আন্টিকে অসুস্থ করেছি। আমি যেন ভয়ঙ্কর কোনো মেয়ে। আমার সংস্পর্শে যে আসবে সেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। বাবার দুশ্চিন্তার কারণও আছে। ছোট মা অসুস্থ হবার পর আমার ঘরেই বেশিরভাগ সময় থাকতেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে আমার বিছানাতে শুয়ে মারা যান। যে রাতে তিনি মারা যান সে রাতে অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করেন। আমি ঘুমিয়ে পড়ার পর তিনি ঘুমের ওষুধ খান, একটা চিঠি লেখেন, তারপর আমার সঙ্গে ঘুমোতে আসেন। আমি ভোরবেলা জেগে উঠে দেখি তিনি কেমন অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছেন, চোখ আধা খোলা, চোখের সাদা অংশ চকচক করছে, মুখ খানিকটা হা করা, হাত পা হিম হয়ে আছে। আমার তখন খুব কম বয়স, তারপরেও আমি বুঝলাম তিনি মারা গেছেন। আমি ভয় পেলাম না, চিৎকার দিলাম না, শান্ত ভঙ্গিতেই বিছানা থেকে নামলাম। দরজা ভেতর থেকে ছিটকিনি দেয়া। আমি চেয়ারে দাঁড়িয়ে ছিটকিনি খুলে বাবার ঘরে গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বাবাকে বললাম, ছোট মা মারা গেছেন। বাবা তখন কফি খাচ্ছিলেন। তিনি খুব ভোরবেলা ওঠেন, নিজেই কফি বানিয়ে খান। তিনি মনে হলো আমার কথা বুঝতে পারলেন না। কাপ নামিয়ে রেখে বললেন, মা কি বললে? আমি আবারও বললাম, ছোট মা মারা গেছেন। বাবা দ্বিতীয় শব্দ উচ্চারণ করলেন না। আমার ঘরে এসে ঢুকলেন, এক পলক ছোট মাকে দেখলেন, তার কপালে হাত রাখলেন, তারপর রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। ছোট মার পর শরীফা মারা গেল। সেও থাকতো আমার ঘরে। সেও কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল? আমরা যদি ধরে নিই কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেনি, তাহলে বুঝতে হবে শরীফা নিজেই ছাদ থেকে লাফ দিয়েছে। যে মেয়ে পরদিন স্বামীর কাছে যাবে সেই কাণ্ড কখন করবে? মানসিকভাবে অসুস্থ হলেই করবে। শরীফাও তাহলে অসুস্থ ছিল। আন্টির অসুস্থতা তো চোখের সামনে ঘটল, আমার ঘরেই তার শুরু। কাজেই বাবা যদি ভেবে থাকেন প্রতিটি অসুস্থতার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে বাবাকে খুব একটা দোষ দেয়া যায় না। এক রাতে খাবার টেবিলে তিনি বললেন, নিশা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বললাম, বলো। বাবা বললেন, খাবার টেবিলে বলতে চাচ্ছি না, খাওয়া শেষ করে আমার ঘরে আসো, দুজন কথা বলি। আমি বললাম, আচ্ছা।
তোমার বয়স এখন কত? আমি বললাম, অক্টোবরে 15 হবে। তাহলে তো তুমি অনেক বড় মেয়ে। তোমার বয়স 15 হতে যাচ্ছে তা বুঝতে পারিনি। আমি হাসলাম। বাবা বললেন, তুমি যে খুব সুন্দর হয়েছ তা কি তুমি জানো? না। কেউ তোমাকে বলেনি? তোমার বন্ধুবান্ধবরা? না, আমার কোনো বন্ধুও নেই। নেই কেন? কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হয় না। হয় না কেন? আমি তো জানি না কেন হয় না। মনে হয় আমাকে কেউ পছন্দ করে না। তোমাকে পছন্দ না করার তো কোনো কারণ নেই। তুমি নিজেই আমাকে পছন্দ করো না, অন্যদের দোষ দিয়ে কি হবে? আমি তোমাকে পছন্দ করি না? না, করো না। তোমার এই ধারণা হলো কেন? আমি চুপ করে রইলাম। বাবাও চুপ করে গেলেন। মনে হচ্ছে তিনি খুব অস্বস্তিতে পড়ে গেছেন। অস্বস্তির সঙ্গে যুক্ত হয়েছে বিস্ময়বোধ, অতি কাছের একজনকে নতুন করে আবিষ্কারের বিষয়। শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজ থেকে উপন্যাস তন্দ্রাবিলাস। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।